ওয়েলকাম টু অল অফ ইউ। আগের দিনের ক্লাসে আমরা কেলভিন লটা আলোচনা করেছি। কেলভিন লর স্টেটমেন্ট, কেলভিন লর গ্রাফ এবং কেলভিন লর লিমিটেশনসগুলো আমরা লিখেছি। এখন একটা জিনিসই বাকি থেকে গেছে, সেটা হলো কেলভিন লর উপর বেস করে কিছু নিউমেরিক্যাল প্রবলেম। এখান থেকে যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো সাধারণত পরীক্ষাতে আসে, তার একটা স্পেসিফিক প্যাটার্ন আছে। আমরা সেই রকম প্যাটার্নের একটা অঙ্ক আজকে আমি তোমাদের করে দেখাবো। এই প্যাটার্নটা যদি তোমরা ফলো করো বা এই স্টেপগুলো যদি ফলো করো, তাহলে এই জাতীয় যে কোনো অঙ্কই তোমরা করতে পারো। এখানে তো সব অঙ্ক করে দেওয়া সম্ভব না, আমি জাস্ট একটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। সেইটাকে ফলো করে তোমরা বই থেকে এই ধরনের অঙ্ক আরও বেশি প্র্যাকটিস করবে, কারণ এই ধরনের অঙ্ক পরীক্ষাতে কিন্তু আসে। আমি অঙ্কটা একবার তোমাদের করে দিই, এখানে আমি লিখেই রেখেছি, তোমরা এটা খাতায় প্রথমে টুকে দাও। এই 400 ভোল্ট 2 কোর DC feeder 0.7 kilometer long is required to supply a constant load of 200 kilowatt. আরেকবার আমি লাইনটা করে দিচ্ছি। A 400 volt 2 core DC feeder 0.7 kilometer long is required to supply a constant load of 200 kilowatt. The cost of the cable including installation charges a rupees 8A plus 1.5 8A plus 1.5 per meter, where a cross sectional area of each feeder in square centimeter. Interest and depreciation is 10%. Determine most economical conductor size. Cost of energy is 50 paise per unit. Specific resistance of copper is 1.75 into 10 to the power minus 6 ohm centimeter. তো এখান থেকে একবার আমি আরেক রিডিং করে দিচ্ছি। The cost of the cable including installation charges a rupees 80A plus 1.5 per meter, where a cross sectional area of each feeder in square centimeter. Interest and depreciation is 10%. Determine most economical conductor size. Cost of energy is 50 paise per unit. Specific resistance of copper is 1.75 into 10 to the power minus 6 ohm centimeter. তাহলে এই যে অঙ্কটা আমি বললাম, এটা তোমরা প্রথমে খাতায় লিখে নাও। খাতায় লিখে নেওয়ার পর এই স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে। প্রথম যেটা বার করতে হবে, তোমাকে 5টা স্টেপ আছে। ফার্স্ট স্টেপটা হচ্ছে পাওয়ার লসটাকে বার করতে হবে। অর্থাৎ এখানে দেখো বলেছে 2 কোর DC ফিডার, মানে দুটো লাইন আছে, দুটো তার আছে। তাহলে দুটো তারের জন্য লস হবে 2I²R। একটা তারে যদি I²R হয়, তাহলে দুটো তারের জন্য হবে 2I²R। এই লসটা তোমাকে ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটা ফাইন্ড আউট করতে গেলে কি কি জিনিস দরকার? একটা হচ্ছে তোমার ফুল লোড কারেন্ট I, সেটা দরকার, আর রেজিস্ট্যান্সটা দরকার। তাহলে ফুল লোড কারেন্ট তুমি কিভাবে বার করবে? যেহেতু এটা DC, এখানে পাওয়ার ফ্যাক্টরের কোনো বিষয় নেই, সুতরাং যে পাওয়ারটা দেওয়া আছে, এই যে 200 কিলোওয়াট পাওয়ার দেওয়া আছে, এই পাওয়ারটাকে জাস্ট যদি তুমি ভোল্টেজ দিয়ে ভাগ করে নাও, তাহলেই কিন্তু তোমার কারেন্ট বেরিয়ে যাবে। তাহলে ফুল লোড কারেন্ট I equal to 200 কিলোওয়াট। কিলোওয়াটের জন্য একটা 10 to the power 3 গুণ করলাম, আর এখানে ভোল্টেজ বলেছে 400 ভোল্ট, তাহলে এত অ্যাম্পিয়ার। তাহলে এই ক্যালকুলেশনটা করে দেখো কত অ্যাম্পিয়ার হয়। এটা হবে 500 অ্যাম্পিয়ার। আর রেজিস্ট্যান্সের ফর্মুলা তোমরা জানো, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রো এল বাই এ, যেখানে রোটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, আর এল হলো লেন্থ অফ দ্য কন্ডাক্টর, এবং এ হচ্ছে তোমার ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর। এখানে রোটা তোমার বলে দিয়েছে, রোটা হচ্ছে 1.75 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এখানে যেটা তোমাকে খেয়াল রাখতে হবে, ছেলেরা এই জায়গাটা অনেক ভুল করে, এককটার দিকে খেয়াল রাখে না। স্পেসিফিক রেজিস্ট্যান্সের এককটাতে যদি সেন্টিমিটার থাকে, ওহম সেন্টিমিটার থাকে, তাহলে কিন্তু লেন্থটাকে তোমাকে সেন্টিমিটারেই প্রকাশ করতে হবে। এখানে লেন্থটা বলে দিয়েছে, দেখো 0.7 কিলোমিটার। তাহলে 0.7 কিলোমিটার যদি লেন্থ হয় একটা তারের,
তাহলে একটা তারের রেজিস্ট্যান্সই আমরা বার করছি, মানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স পার কন্ডাক্টর বলতে পারো। তাহলে এই 0.7 কিলোমিটারটাকে তোমাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, তার মানে 10⁵ দিয়ে গুণ করতে হবে। আর এটা তোমাকে বার করতে হবে, এটা আননোন প্যারামিটার। তাহলে এইটাই হচ্ছে তোমার টোটাল রেজিস্ট্যান্স একটা তারের ক্ষেত্রে। এই রেজিস্ট্যান্সটা তোমরা পাবে, এর ভ্যালুটা হবে 0.1225 বাই 8, 0.1225 বাই 8 এত ওহম। এটা হচ্ছে একটা তারের রেজিস্ট্যান্স। তাহলে এইটা দিয়ে যদি এবার তুমি পাওয়ার লসটা বার করো, তাহলে পাওয়ার লস হচ্ছে I²R। তাহলে I এর ভ্যালুটা বসিয়ে দাও, আর R এর যে ভ্যালুটা পেয়েছো তোমরা সেটা বসিয়ে দাও। তাহলে 2 × 500² × 0.1225 বাই 8 এত ওয়াট। এর এককটা হচ্ছে ওয়াট। তাহলে এই ভ্যালুটা হবে 61.25 বাই 8 কিলোওয়াট। তাহলে এই যে পাওয়ার লসটা হচ্ছে, এই পাওয়ার লসটাকে আমাকে যদি অ্যানুয়ালি বার করতে হয়, অ্যানুয়াল এনার্জি লস, কারণ ফাইনালি এর পরের যে স্টেপটা দেখো সেখানে বার করতে হবে কস্ট অফ অ্যানুয়াল এনার্জি লস। তাহলে আগে আমরা অ্যানুয়াল এনার্জি লসটা বার করে নিই, তার কস্টটা পরে বার করব। তাহলে অ্যানুয়াল এনার্জি লস যদি বার করতে হয়, তাহলে এই যে যেটা বেরিয়েছে এটা তো 1 ঘন্টার জন্য বেরিয়েছে, তাহলে 24 ঘন্টা দিয়ে গুণ করলে আমরা দিনের সংখ্যাটা পাবো, তাকে আবার আরো 365 দিয়ে গুণ করতে হবে, তবে তুমি টোটাল কিলোওয়াট আওয়ারটা পাবে। এত এনার্জি লস। তাহলে 24টা কেন গুণ করলাম না, একদিনে 24 ঘন্টা করে, আর 1 বছরে যেহেতু বার করছি আমি, সেই জন্য 365 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে ভ্যালুটা বেরোলো, $536,550 বাই 8। এই ক্যালকুলেশনগুলো একটু দেখে নেবে তোমরা। এখন এখানে দেখো, এখানে বলেছে যে কস্ট অফ এনার্জি ইজ 50 পয়সা পার ইউনিট, মানে 1 ইউনিট মানে কিন্তু কিলোওয়াট আওয়ার। 1 ইউনিট বলতে বোঝায় 1 কিলোওয়াট আওয়ার। তার মানে মোট এনার্জি লস হচ্ছে এত ইউনিট। তাহলে প্রত্যেক ইউনিটে যদি 50 পয়সা করে খরচ হয়, অর্থাৎ 0.5 রুপিস যদি খরচ হয়, তাহলে তোমাদের টোটাল এনার্জি লসের জন্য কত কস্ট পড়বে সেটা তোমরা বার করতে পারবে। তাহলে জাস্ট ওই যে ভ্যালুটা বেরিয়েছে, সেই ভ্যালুটাকে তোমরা 0.5 দিয়ে গুণ করলেই যে রুপিসটা বেরোবে, সেটাই হচ্ছে তোমার অ্যানুয়াল এনার্জি লস। তার কস্ট, তাহলে কস্ট অফ অ্যানুয়াল এনার্জি লস, এটা হচ্ছে রুপিস 0.5 ইন্টু দিস। এত এই ভ্যালুটা তোমরা ক্যালকুলেট করে দেখো কত বেরোয়। 268,275 বাই এ এত রুপিস। এবার দেখো আরেকটা জিনিস বলে দিয়েছে যে টোটাল কস্ট অফ কেবল ইনক্লুডিং ইনস্টলেশন চার্জেস, সেটা হলো এইটা। তাহলে টোটাল কস্ট অফ কেবল ইনক্লুডিং installation
এটা বলে দিয়েছে যে প্রতি মিটারে হচ্ছে এতটা। তাহলে 8a প্লাস 1.5 এত রুপিস পার মিটার, তাহলে মোট কত মিটার আছে? 0.7 কিলোমিটার। 0.7 কিলোমিটার মানে হচ্ছে 700 মিটার, এত টাকা। তাহলে এটা ক্যালকুলেট করে দেখো কত বেরোয়। এটা হবে 5600 প্লাস 1050 রুপিস। এটা হচ্ছে টোটাল কস্ট অফ কেবল। কিন্তু এর পুরোটাই কিন্তু ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশনে লাগবে না। কতটা লাগবে সেটা বলা আছে। ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশনে লাগবে অনলি 10%। তাহলে এই যে টাকাটা বেরিয়েছে, এই টাকাটা 10% হচ্ছে ইন্টারেস্ট এন্ড ডেপ্রিসিয়েশন চার্জেস, মানে অ্যানুয়াল। তাহলে অ্যানুয়াল ইন্টারেস্ট এন্ড ডেপ্রিসিয়েশন চার্জেস মানে তোমরা যেটাকে বলেছিলে কেলভিন লতে S1, এর আগে যেটা বেরোলো যে টাকাটা সেটা হচ্ছে S2 আর এটা হলো S1। তাহলে অ্যানুয়াল ইন্টারেস্ট এন্ড ডেপ্রিসিয়েশন চার্জেস সেটা হলো 10% অফ দিস ভ্যালু। এত রুপিস। তাহলে এটা ক্যালকুলেট করলে একটা করে শূন্য বাদ যাবে। তাহলে 560 প্লাস 105 এত রুপিস। এইটা হচ্ছে S1। তাহলে কেলভিন লতে কি বলা আছে যে ইকোনমিক্যাল সাইজটা কখন পাওয়া যাবে? S1 এর যেটা ভ্যারিয়েবল পার্ট সেইটা S2 এর সঙ্গে সমান হবে। তাহলে S1 এর ভ্যারিয়েবল পার্ট হচ্ছে এইটা আর কনস্ট্যান্ট পার্ট হলো এইটা। তাহলে এই ভ্যারিয়েবল পার্টটাকে আমাকে S2 এর সঙ্গে সমান করতে হবে। তাহলে সেখান থেকে যে এর ভ্যালুটা বেরোবে সেটাই হচ্ছে মোস্ট ইকোনমিক্যাল ক্রস সেকশনাল এরিয়া। তাহলে অ্যাজ পার কেলভিন ল what can we write? As per Kelvin's law, K কার সঙ্গে সমান? এর আগে যেটা বেরিয়েছিল এই টাকাটা, এইটা হচ্ছে S2, আর এখন যেটা বেরোলো ভ্যারিয়েবল পার্টটা সেটা হচ্ছে এইটা। তাহলে এই দুটোকে সমান করে দিলে তুমি এখান থেকে একটা A পাবে। সেই A এর ভ্যালুটা হবে নিশ্চয়ই সেই এটা সেন্টিমিটার স্কোয়ারে বেরোবে, কারণ আমরা তো সবই সেন্টিমিটার চেঞ্জ করে নিয়েছিলাম সেন্টিমিটার এককে। তাহলে এই ক্রস সেকশনাল এরিয়া যেহেতু, তাহলে সেন্টিমিটার স্কোয়ার এককে বেরোবে। এই এককটা কিন্তু অনেক ছেলেই ভুল করে ফেলে, এই জায়গাটা কিন্তু একটু সাবধান থাকতে হবে। যদি দেখো যে এইসব করে টুরে এমন একটা বেরোলো যে এটা বেরিয়ে গেল একেবারে 0.01 মিলিমিটার, তাহলে বুঝবে যে ভুল হয়েছে। তার মানে ওটা অ্যাবসার্ড, ওটা কোনো কন্ডাক্টরের অত ছোট ক্রস সেকশন হতে পারে না। 0.01 মিলিমিটার স্কোয়ার এরকম একটা বেরোলো, এটা অ্যাবসার্ড। আবার যদি দেখা যায় যে বেরিয়ে গেল যে 5 কিলোমিটার স্কোয়ার, এটাও কিন্তু অ্যাবসার্ড। সুতরাং আলটিমেটলি অঙ্কটা করার পর তোমার যে রেজাল্টটা বেরোলো সেই রেজাল্টে এককটাকে দেখে নিতে হবে, প্লাস এই ভ্যালুটাকেও একটু দেখে নিতে হবে যে সেটা সম্ভব কি সম্ভব নয়। মানে একটা অ্যাবসার্ড ভ্যালু বেরিয়ে গেলে কিন্তু বুঝতে হবে অঙ্ক কোথাও একটা ভুল হচ্ছে। তাহলে এই যে এটা বেরোলো, এটা তো আসলে এরকম একটা গোলাকার এলাকা ক্রস সেকশন। তাহলে এটাকে তুমি এর একক ফর্মুলাটা কি? এর ফর্মুলাটা হচ্ছে πd²/4, যেখানে d-টা হচ্ছে তোমার ডায়ামিটার। তাহলে এটাকে যদি তুমি πd²/4 করো, পাই এর ভ্যালু তুমি জানো, তাহলে এখান থেকে তুমি d এর ভ্যালুটা তুমি বার করতে পারবে। এখান থেকে d-টা ক্যালকুলেট করলে যেটা বেরোবে সেটা হলো 52.8 মিলিমিটার, বা যদি সেন্টিমিটার এককে প্রকাশ করো তাহলে 5.28 সেন্টিমিটার। এটা কিন্তু একটা ফিজিবল ডায়ামিটার, এটা হতেই পারে, এটা তারের এরকম ডায়ামিটার হতেই পারে। সেই জন্য অঙ্কটা মোটামুটি ঠিক আছে, এটা বলা যেতে পারে। তাহলে আমি স্টেপগুলোকে আরেকবার তোমাদের বলে দিই। প্রথমে পাওয়ার লসটা বার করবে, তারপর কস্ট অফ অ্যানুয়াল এনার্জি লস, অর্থাৎ এইটা হচ্ছে S2, এটা S2 বেরোবে, আর এখানে S1 বেরোবে। তারপর S1 এর যেটা ভ্যারিয়েবল পার্ট সেইটাকে S2 এর সঙ্গে সমান করতে হবে। সমান করলে সেখান থেকে তোমার A বেরিয়ে যাবে, আর A বেরোলে তোমার A πd²/4, এই ফর্মুলা দিয়ে তুমি D-টা বার করে দিতে পারবে। অনেক সময় D বার করতে দেয় না পরীক্ষাতে,
সেক্ষেত্রে শুধু এটা বার করে দিলেই হয়ে যায়। কারণ যদি বলে যে ডিটারমাইন দ্য মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর ক্রস সেকশন, তাহলে তুমি এতেই ছেড়ে দেবে, আর বি বার করা দরকার। তাহলে এই অঙ্কটা নিজেরা ভালো করে বাড়িতে একবার না দেখে প্র্যাকটিস করবে। যদি এটা এই অঙ্কটা করতে পারো তাহলে কিন্তু এই জাতীয়টা অঙ্ক তুমি পারবে, মানে এই টাইপের অঙ্কই কিন্তু পরীক্ষায় থাকে, খুব একটা অদল বদল থাকে না। এই জাস্ট ভ্যালুগুলোকে চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দিয়ে এইরকমই একটা জিনিস বার করতে পারো। সেই জন্য এখান থেকে এই একটা অঙ্ক প্র্যাকটিস ভালোভাবে যদি করে যাও তাহলে তুমি পরীক্ষা অঙ্ক অ্যাটেম্প করতে পারবে। তাহলে আমাদের বলা যেতে পারে যে এই চ্যাপ্টারে যা যা ছিল মোটামুটি সেটা আমরা কমপ্লিট করলাম। এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারে যাব, যেটা খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, সেটা হলো মেকানিক্যাল ডিজাইন অফ দ্য ওভারহেড লাইন। এটা হলো আমাদের নেক্সট চ্যাপ্টার। এটা খুবই একটা বিস্তৃত চ্যাপ্টার, বহু জিনিস এখানে পড়ানো হবে এবং এটা পড়তে তোমাদের ভালো লাগবে এই কারণে যে এই চ্যাপ্টারে যে জিনিসগুলো তোমরা পড়বে সেগুলো তোমরা হামেশাই খালি চোখে দেখো, আর যার ফলে তোমাদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে অনেকটা মিলে যাবে। মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন, ওভারহেড লাইন করার সময় সংক্ষেপে ওএইচ লাইন বলে লেখা হয়। তাহলে ওভারহেড লাইনের পাশাপাশি আর কি ধরনের লাইন থাকতে পারে? ইউজি লাইন, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড কেবল। আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে লাইন কথাটা আমরা খুব একটা ব্যবহার করি না, ওটাকে কেবল বলি আমরা। কারণ ওখানে লাইন বলতে জেনারেলি বোঝা যায় যে বেয়ার কন্ডাক্টর, যেখানে উপরে তারের উপর সেভাবে কোনো ইনসুলেটর থাকে না এবং যেগুলো মাথার উপর দিয়ে পাস করে। ওভারহেড মানে কি? হেডের উপর দিয়ে যে লাইন পাস করে সেইগুলোকে আমরা ওভারহেড লাইন বলি। আর আন্ডারগ্রাউন্ড মানে গ্রাউন্ডের নিচ দিয়ে যে, মানে মাটির তলা দিয়ে যে লাইন যায়, সেই লাইনের ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারটা আলাদা। কারণ ওভারহেড লাইনে তোমরা দেখেছো তারের উপর সেভাবে কোনো ইনসুলেটর থাকে না, তারটা একদম বেয়ার কন্ডাক্টর থাকে। কিন্তু আন্ডারগ্রাউন্ড কেবলে কিন্তু এরকম নয়। আন্ডারগ্রাউন্ড কেবলের একটা স্মল কেবলের মধ্যে দিয়ে 3টে ফেজকে পাস করানো হচ্ছে, তার মানে সেখানে সাফিসিয়েন্ট ইনসুলেশন আছে এবং ইনসুলেশন অবস্থাতে 3টে ফেজ ওই একটা পাইপ লাইক একটা কেবলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে দুটো ফেজের মধ্যে যে ডিস্টেন্স সেটাও কিন্তু অত্যন্ত কম। তার মানে ওভারহেড লাইনের ক্ষেত্রে যে ডিজাইন আর আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে ডিজাইনের মধ্যে কিন্তু ম্যাসিভ ডিফারেন্স। সেই জন্য আমরা মূলত দু রকমের লাইনের কথা আমরা আমাদের শিখতে হবে। একটা হচ্ছে ওভারহেড লাইন, যেটা আমি তোমাদের একটু আগেই বললাম যে এটা মাথার উপর দিয়ে পাস করে এবং এক্ষেত্রে যে তারগুলো ইউজ হয় সেটা হচ্ছে বেয়ার কন্ডাক্টর। আর একটা হচ্ছে ইউজি কেবল, আন্ডারগ্রাউন্ড কেবল। এখানে দেখো আমরা লাইন কথাটা ব্যবহার করছি না, কেবল বলছি। কেবল মানে কিন্তু সেখানে ইনসুলেটর আছে এবং তারগুলো একজন আরেকজনের সঙ্গে মানে খুব স্মল ডিস্টেন্সে আছে এবং সেখানে দামি কোয়ালিটির ইনসুলেশন দিয়ে তাদেরকে পৃথক করা আছে এবং পুরো 3টে কন্ডাক্টরকে ঘিরে আবার একটা ইনসুলেটর আছে, মানে একটা আবরণ আছে। তার মানে অনেকগুলো আবরণ দিয়ে তৈরি একটা কেবল। সেখানে বাইরে থেকে কিন্তু তুমি ওই ফেজ কন্ডাক্টরগুলোকে দেখতে পাবে না, কিন্তু ওভারহেড লাইনে অনায়াসে তুমি দেখতে পাবে। এটা হচ্ছে মেন ডিফারেন্স। তাহলে আমাদের এখানে এই চ্যাপ্টারে কিন্তু আন্ডারগ্রাউন্ড কেবল পড়াটা উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে ওভারহেড লাইন পড়া, মানে ওভারহেড লাইন কেমন দেখতে হয় আর সেখানে কি কি কম্পোনেন্ট থাকে, সেগুলো ডিজাইন কেমন হয়, তাদের যে ডিটেইলিং, সেই জিনিসগুলো আমাদের এই চ্যাপ্টারে পড়তে হবে। সেদিক থেকে বিচার করলে এই চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট, মানে বাস্তব জীবনের দিক থেকে যদি বিচার করো তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তাহলে একদম প্রথমে আমরা যেটা একটু দেখে নিতে চাই যে এই লাইনে ওভারহেড লাইনের ডিজাইনের ক্ষেত্রে কি কি মেন কম্পোনেন্ট দিয়ে একটা ওভারহেড লাইন তৈরি হয়, সেটা দিয়ে আমরা প্রথমে শুরু করব। অনেকগুলো জিনিস আছে, আমি একবারই সবগুলো বলবো না, মেন জিনিসগুলোকে প্রথমে আমাদের শিখতে হবে, তারপর মিসলেনিয়াস আইটেম বা ছোটখাটো জিনিস আরো অনেক আছে। নিশ্চয়ই বুঝতে পারছো যে ওভারহেড লাইনের মেন কম্পোনেন্টই হচ্ছে কন্ডাক্ট, তার। এই কন্ডাক্টর কত রকমের হয়, কি কি মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, কোন মেটেরিয়ালের কি সুবিধা, কার অ্যাডভান্টেজ কি, কার ডিসঅ্যাডভান্টেজ কি, এখন কোন মেটেরিয়াল ইউজ হচ্ছে, আগে কোন মেটেরিয়াল ইউজ হতো, এই সমস্ত ডিটেলিংগুলো এই কন্ডাক্টরের মধ্যে তোমাদের পড়তে হবে। কারণ কন্ডাক্টর হচ্ছে এমন একটা জিনিস যেটা টোটাল ট্রান্সমিশন লাইনের একটা ম্যাসিভ খরচ কিন্তু কন্ডাক্টরের উপরে হয়। স্বাভাবিকভাবেই কন্ডাক্টরটা খুব ভালো করে জানতে হবে। এখন কন্ডাক্টরটা যে তুমি টাঙাবে সেটা তো এমনি টাঙাতে পারো না, একটা হাওয়াতে তার কন্ডাক্টর রাখা যায় না। সেই জন্য যেটা করতে হবে যে এই কন্ডাক্টরটা কোথায় টাঙানো হবে, সেটা টাঙাতে গেলে আমাকে তার আগে কি বসাতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো যে কন্ডাক্টরটাকে সাপোর্ট দেওয়ার জন্য বা কন্ডাক্টরটাকে ধরে রাখার জন্য একটা সাপোর্ট টাইপের কিছু একটা স্ট্রাকচার খাড়া করতে হবে, সেটা পোল হোক কি টাওয়ার হোক, কিছু একটা তোমাকে খাড়া করতে হবে। সেইটাকে যেটা দিয়ে তুমি কন্ডাক্টরটাকে
ধরে রাখবে সেটাকে বলা হচ্ছে সাপোর্ট, বা অনেকে এটাকে বলে লাইন সাপোর্ট। মানে যে যে লাইনকে সাপোর্ট দেয় তাকে বলা হয় লাইন সাপোর্ট। এই লাইন সাপোর্ট কিন্তু বহু রকম টাইপের হতে পারে, বিভিন্ন ভোল্টেজ লেভেলে বিভিন্ন ধরনের আমরা সাপোর্ট ইউজ করি। কোনো জায়গাতে আমরা সিমেন্টের পোল ইউজ করি, যেগুলো তোমরা হামেশাই রাস্তাঘাটে দেখো। কোনো জায়গায় আমরা লোহার পোল ইউজ করি। আরও যদি বড় ভোল্টেজ লেভেলে যাও, অনেক মোটা তার সেখানে আছে, হাই ভোল্টেজ লাইন, সেক্ষেত্রে আমরা টাওয়ারগুলোকে ইউজ করি, মানে যেগুলোকে বলা হয় স্টিল টাওয়ার, স্টিল দিয়ে তৈরি টাওয়ার। এরকম অনেক ধরনের সাপোর্ট কথা আমাদের পড়তে হবে। আর বহুদিন আগে আমাদের কিছু তোমরা জানো যে সেখানে গাছের যে মানে কি বলবো, গাছের যে বডিটা, অর্থাৎ একটা উডেন পোল, এই ধরনের পোলও তোমরা দেখেছো যে একটা গাছকেই একটা পোল হিসেবে ইউজ করা হচ্ছে। হয়তো শাল গাছ বা কিছু গাছকে একটা পোল হিসেবে ইউজ করলে, যেটা এখন আর খুব একটা ইউজ হয় না, কিন্তু একসময় ইউজ হতো। এই ধরনের সাপোর্ট আগে দেখা যায়। এছাড়া আর কি জিনিস আছে? লাইন সাপোর্টের পরে সাপোর্টে তো সরাসরি কন্ডাক্টরটাকে বেঁধে রাখা যায় না, তার সঙ্গে আরও কিছু অ্যাক্সেসরিজ লাগে, যেটা খুব ইম্পর্টেন্ট। সেটাকে আমি বলবো ইনসুলেটর। কারণ উইদাউট এনি ইনসুলেটর কন্ডাক্টরকে কিন্তু সরাসরি সাপোর্টের সঙ্গে টাচ করানো যাবে না, তাহলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ইনসুলেটর দিয়ে সাপোর্টের সঙ্গে লাইনকে আলাদা করতে হবে। মাঝে একটা ইনসুলেটর থাকবে। এই ইনসুলেটরগুলো দেখেছো তুমি, এরকম ডিস্কের মতো ইনসুলেটর থাকে, বা বিভিন্ন সাইজের ইনসুলেটর তোমরা রাস্তাঘাটে দেখেছো। এই ইনসুলেটর নিয়ে খুব ডিটেলসে আমাদের আলোচনা করতে হবে। কত রকম ইনসুলেটর হয়, এর কাজ কি, কখন ইনসুলেটর ফেল করে, ইনসুলেটরে কি কি প্রপার্টি থাকা উচিত, এই ডিটেলসগুলো আমরা ইনসুলেটরের মধ্যে পড়ব। তাহলে এই তিনটে জিনিস হচ্ছে একটা ওভারহেড লাইনের মেন জিনিস। এছাড়া আরো বহু জিনিস আছে, আমি একটা বড় লিস্ট দিতে পারি তোমাদের, কিন্তু আপাতত এই তিনটে জিনিস আজকে আমি পড়ালাম তোমাদের, এবং এর প্রত্যেকটা আইটেমে আমরা আলাদা আলাদা করে যাবো এর নেক্সট ক্লাসগুলোতে। এবং তার পাশাপাশি আরো কি কি কম্পোনেন্ট একটা ওভারহেড লাইনে থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। তো আজকে জাস্ট আমি এই চ্যাপ্টারটা শুরু করলাম। তোমরা আমাকে বলবে যে এই চ্যাপ্টার আজকে যে ভিডিও করলাম আমরা, সেটা তোমাদের কেমন লাগলো। যদি ওই অঙ্কটা বুঝতে বা এই ধরনের ওভারহেড লাইন বুঝতে তোমাদের কোনো অসুবিধা থাকে, সেটাও জানাবে, তুমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে ক্লাস এইটুকুই থাক, নেক্সট ক্লাসে আমরা আবার এটা নিয়ে আলোচনা করব।